দেখেন বাড়িটা তুলে টেবিলে রাখো। তোমরা সব ঠিকঠাক ভাবে বসছো? বসে আছে? শুনতে পাচ্ছ? পিছনে আমাকে শুনতে পাচ্ছ? কেউ না শুনতে পারলে সামনে আসো। দেখতে পাচ্ছ সবাই? বোর্ডটা দেখা যাচ্ছে? আজকে চমৎকার বাংলা ব্যাকরণের ক্লাস হবে। তোমরা ব্যাকরণ তো আমার ক্লাস অনেক করেছো, আজকেও একটা ক্লাস করবে। ব্যাকরণের ক্লাস কেমন লাগে? আমার ক্লাস দেখে আজকে তোমাদেরকে কেমন ভালো লাগাতে পারে আমার সেই চেষ্টা থাকবে। তো প্রথমেই তোমাদের এক বন্ধুর সহযোগিতা নিচ্ছি আমি, বা একটা ছোট্ট একটা বোর্ডে একটা কাজ করবে। কাজটা দেখে আমাকে বলতে হবে এটা কি, বলতে হবে এটা কি। তোমরাও অভ্যাস করবে, সাথে সাথে তোমরাও একটু আঁকাতে অভ্যাস করবে। দেখি আঁকাচ্ছে বোর্ডে কি করছে। কেউ ওটা না চিনতে পারলে আমি সেটার একটা বাস্তব জিনিসও নিয়ে এসেছি। আচ্ছা, যে জিনিসটা আঁকাচ্ছে আমি তো তার কথা বলি। আমাদের খুবই একটা দামি একটা জিনিস, মেয়েদের কাছে বরং বিশেষ করে বেশি দামি। এটা মেয়েরা পড়তে খুবই ভালোবাসে, আর আমরা যারা ছেলেরা আছি তারা কিনে মা, বোন এবং স্ত্রীকে দিতে বেশি পছন্দ করি। নিজে পড়ি না, কিন্তু অন্যকে পড়িয়ে আমাদের খুবই ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। এটা সেই কি জিনিস? গলার হার। কারা করে? মেয়েরা পড়ে। পিছনে তোমরা কি পড়ো? পিছনে ছেলেরা পড়ে। এবারে কি দেখে দাও, এই সেই জিনিসটা, এই সেই জিনিস, এই সেই জিনিস কি পড়তে ইচ্ছা করছে? নিয়ে যেতে ইচ্ছা করছে? আচ্ছা, আমি বলে দিব ফোন নাম্বারটা আমি কিনে দিতে বলবো। আজকেই কিনে দিতে বলবো, ফোন নাম্বার দিয়ে যাও, আমি কিনে দিয়ে দেবো। তাহলে এটাকে আমরা কি বলি? হার। এটাকে আমরা বলি হার, গলার হার। তো এই হার জাস্ট আমরা একটা শব্দ, শব্দাংশ এরকম হচ্ছে। গলার হার যখন বলি তখন নির্দিষ্ট হয়ে যায়, তখন একটা পূর্ণাঙ্গ অর্থ হয় যে এটাই সেই গলার হার। আর ভাষার একটা একটা শব্দাংশ, এই শব্দাংশের সাথে বাংলা ব্যাকরণের একটা অব্যয় অংশ আছে, বিদন্ত অব্যয় জাতীয় অংশ আছে, যেটা সামনে বসে বিদন্ত শব্দ আছে, সেগুলো সামনে বসে বিভিন্ন কাজ শব্দ তৈরি হয়। আমরা একটু দেখি কিভাবে শব্দ তৈরি হয়। যেমন এইটা আমার ক্লাস শেষে অনেক সুন্দর উত্তর দিতে পারবে, অনেক সুন্দর উপস্থাপনা করতে পারলে আমি তাদের কি দিব? দেখো তো, আমি তাকে কি দিব? শব্দটি কি হয়ে যাবে? উপহার হয়ে যাবে। আর যদি উত্তর না দিতে পারে, বরং দুষ্টামি করে, তাকে কি দিব? প্রহার। প্রহার দেব, প্রহার করব। কি হয়ে যাবে? তোমরা কি এটা চাও? চাও না। আবার ক্লাস শেষ, বছর শেষ, আমরা কি করবো? সুন্দর করে এই পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুতে ঘুরতে যাবো, বেড়াতে যাবো। তোমরা নিজে বলবে স্যার আমরা ওখানে বেড়াতে যাবো, মাওতে যাবো। যদি ইচ্ছা করে না, সেটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি করবো? একটা বিহার দিব, দিব। কি হয়ে গেল? বিহার। তাহলে এই যে একটা হার শব্দ, এই শব্দ দিয়ে আমরা কি করলাম? নতুন নতুন
শব্দ তৈরি করলাম, নতুন নতুন শব্দের নানান ধরনের অর্থ তৈরি হচ্ছে। এই নতুন শব্দের অর্থ যে গঠন করে বাংলা ব্যাকরণের একটা অংশ আছে, তার নাম কি জানো? কি তার নাম? উপসর্গ। আমরা আজকে করব উপসর্গ। তোমরা সবাই খাতায় শিরোনামে লিখে নাও উপসর্গ। তাহলে উপসর্গের কি বুঝতে পারছো? উপসর্গ কি হচ্ছে? উপসর্গ কি করে? এই যে আমি দেখালাম, এই এর ভিতরে উপসর্গ কোনটি? এর ভিতরে উপসর্গ উত, তারপরে এর ভিতরে উপসর্গ প্র, এর ভিতরে উপসর্গ এই প্র, উপ, প্র, বি। এগুলোর কোনো নিজস্ব অর্থ আছে? এই শব্দের পূর্বে বসে একটা নতুন শব্দ তৈরি করলো, সেই শব্দের চমৎকার একটা অর্থ তৈরি হলো। তাহলে উপসর্গের কাজ কি? মানে সংজ্ঞা কি বলতে পারি আমরা? এখানে আমরা দেখে কি বুঝলাম? অর্থটা সংজ্ঞাটা কি হতে পারে? এটা দেখে তো বলো। নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থ সংকোচন, প্রসারণ কিংবা পরিবর্তন। এই যে যে শব্দের শব্দ নাম শব্দের পূর্বে বসে শব্দের প্রসারণ, সংকোচন ছোট করতে পারে, বড় করতে পারে। আমরা এই উদাহরণ থেকে আমরা সংজ্ঞাটি বলার চেষ্টা করবো। এই পাশ থেকে মেয়েদের ভিতর থেকে ধন্যবাদ, তুমি সুন্দর করেছো রাসেল, তোমাকে ধন্যবাদ। এই ফাহিমা তুমি বলো তো, বলতে পারবে না? তুমি বলতে পারবে না, আর পিছন থেকে বলো। আচ্ছা, তোমরা একটু আবার একটু দেখে নাও এই যে কি বলছে, সংজ্ঞায় কি বলছে, কিভাবে বলছে, এই সংজ্ঞাটা কি তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখা যাচ্ছে এখানে সংজ্ঞায় কি বলছে? যেসব অপয় শব্দ কীর্তন তোমার নামপদের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওই সব অপয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে। এই সমস্তকে বাংলা ভাষায় কি বলা হয়? উপসর্গ। উপসর্গ এইগুলোই হচ্ছে উপসর্গ। সবাই বুঝতে পারছো? এইটুকু যে উপসর্গটা কি, উপসর্গটা কাকে বলে, উপসর্গটা ছোট্ট সংজ্ঞা। সবাই একটু সংজ্ঞাটা লিখে ফেলো তো, দেখাও এবং লিখো। লিখো দুইবার বলো, দুইবার লিখে ফেলছো? আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা সব কিছুরই একটা প্রকার ভেদ আছে। তোমরা এতে ক্লাসে পড়ো, এখন কোন ক্লাসে পড়ো? 7 এ পড়ো, তাই না? এখানে 6 এর ক্লাস আছে, 7 এর ক্লাস আছে, 8 এর ক্লাস আছে, 9 এর ক্লাস আছে। তো সব কিছুর একটা শ্রেণী বিভাগ আছে। এই উপসর্গের একটা শ্রেণী বিভাগ আছে। মানে উপসর্গ কয় প্রকার হতে পারে, কয় প্রকার আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের উপসর্গ। সেই শ্রেণী বিভাগটা আমরা এখন বের করব। যে উপসর্গ দেখি কয় প্রকারের উপসর্গ আছে, তা আমরা শব্দগুলো কোথা থেকে এসেছে আমরা প্রথমে জানি। কিছু শব্দ আছে একেবারেই আদিকাল থেকে, প্রাচীন কাল থেকে আবার বাংলা ভাষায় এসেছে। এরকম শব্দ আছে না? এই সমস্ত শব্দ তোমরা পড়েছো, আগে আমি পড়েছি, আমার মনে আছে, তোমাদেরও মনে থাকার কথা যে শব্দ কিভাবে, শব্দের উৎসগত দিক থেকে শব্দ বলেছি না? সেই শব্দটাকে কি বলা হয়? সেই শব্দটাকে বলা হয় খাঁটি বাংলা। প্রায় আদিকাল থেকে যে সমস্ত শব্দগুলো এসেছে সেগুলোকে বলা হয় খাঁটি বাংলা। লেখো তো, যাও বলে লেখো। আমরা দেখি কি বলে, তুমি এই শব্দটা লেখো। তাহলে আমরা প্রথম উপসর্গে কি পেলাম? খাঁটি বাংলা। উদাহরণ দিয়ে দিয়ে বের করছি। আমি কিন্তু বলছি না, পাচ্ছি না, জানি না কয়টা আছে। দেখি কয়টা আছে। খাঁটি বাংলা লিখে ফেলো। যেখানে থাকবে ওইখানে লেখো।
হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এরপরে আমরা বলি আরেকটা কি আছে, আমরা কি শুনি যে আরেক প্রকার শব্দ আছে, সেই শব্দটি একবারে সংস্কৃত থেকে অবিকল অবিকৃত অবস্থায় চলে এসেছে বাংলা ভাষায়। এরকম শব্দ আছে না? এই শব্দকে কি বলি আমরা? তৎসম, মানে কি? তার মতো, তার মতো, সংস্কৃতের মতো। আসো, তুমি আসো, এই তুমি আসো, তুমি আসো, এই যাও। হ্যাঁ, তুমি একটু পরেরটা কি বের হলো? তৎসম বা লেখো। আচ্ছা, বলে ছেলে আমরা দুইটা পেলাম। এরপরে আরো আছে কিনা দেখি। আমাদের কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলো বিদেশ থেকে এসেছে, বিদেশি শব্দ। বলি না আচ্ছা, এগুলো কি বিদেশ শব্দ না? এই বিদেশ থেকে কিছু শব্দ বাংলা ভাষায় চলে এসেছে। এই শব্দগুলোকে আমরা কি বলি? বিদেশি শব্দ। বিদেশি শব্দের জন্য কিছু কিছু গঠনের জন্য এই বিদেশি কিছু উপসর্গ আছে, তাই না? এই বিদেশি উপসর্গকে তার নাম আমরা কি বলছি? যাও, আমরা তারপরেরটাও লিখছি। কি লিখতে তারপরেরটা? বিদেশি উপসর্গ। মানুষের বড় লেখা তো আমরা তিনটা পেলাম। আর কি তোমাদের কি কোনো জানা আছে? আর কি কোনোভাবে এসেছে না? সংস্কৃতটাই তৎসময়টা কি বলা হয়? সংস্কৃত। এটাকে বলা হয় সংস্কৃত। এটাকে আরেকটা নাম হচ্ছে সমার্থক শব্দ, যেটা সংস্কৃত। তাহলে আমরা কয় প্রকার পেলাম? 1 2 3। তাহলে এক কথায় বলি উপসর্গ কত প্রকার? কত প্রকার? ঠিক আছে? আর আছে? বাস। তাহলে উপসর্গ 3 প্রকার। কয় প্রকার পেলাম? 3 প্রকার। রেহানা তুমি বলো তো। হ্যাঁ, তুমি রেহানা না, বলো 3 প্রকার। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। ঠিক আছে? দেখছো, তোকে দেখতে পাচ্ছ? তুমি আগে সতর্ক ইউজ করছো, চিমাই গেছে। আচ্ছা, ঠিক আছে, বসো। আমরা এবার এই 3 প্রকার উপসর্গের একটু সামান্য পরিচয় দিয়ে একটা উপসর্গ নিয়ে আমরা কাজ করব। দেখি এই 3 প্রকার উপসর্গগুলো কি কি আছে। দেখা যাচ্ছে? বড় হয়ে গেল, তাই না? এই যে আমরা এটা মূলত তোমাদের একটু বেশি বেশি পড়লেই এটা মুখস্থের মতো হবে। এই উপসর্গগুলো আমার নাম জানতে হবে। বাংলা উপসর্গ আমাদের খাঁটি বাংলা, এটাকে 21টি আছে। তারপরে তৎসম উপসর্গ আমরা শব্দ দিয়ে দিয়ে তোমাদেরকে এই সংখ্যাগুলো জানাই দেবো, যে এই যে আমি কিছুক্ষণ আগে যেভাবে বললাম। তারপরে তৎসম উপসর্গ আছে 20টি। আর বিদেশি উপসর্গের সংখ্যা এটাও কয়টা? এটাও 18 19টা 20টার মতো আছে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21টা। 21টা এখানে সংখ্যাটা লেখা নাই, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই সবগুলো উপসর্গ দিয়েই আমরা শব্দ, বিভিন্ন ধরনের শব্দের আমরা কাজ করি, শব্দের আমরা শব্দ গঠন করি, শব্দটাকে বিভিন্ন দিয়ে শব্দটাকে খেলা করি। যে কিছুক্ষণ আগে আমি যেভাবে খেললাম একটা হার দিয়ে, যে এটাকে যদি আরো শব্দ দেয় তোমাদের ক্লাস শেষে
চমৎকার চমৎকার ম্যাজিকের মতো মনে হয় মনে করি যে আবার যদি বলি এই উত্তরটা এখন দিতে পারলে তোমাকে আহার দিব। এই আহার, আরের আগে কি লাগালাম? এই আহার। আর যদি না পারো তোমাকে আজকে সারাদিনের শাস্তি কি রাখবো? অনাহারে রাখবো, খেতে দিব না। না খেয়ে রাখাটা কি বলা হয়? অনাহার। আমরা একটু আজকে এই মাঝখানের উপসর্গগুলো একটু দেখি। উপসর্গগুলো তুমি আসো। এই মাঝখানের উপসর্গগুলো কি কি আছে ওইদিকে যাও, হাতটা ওইদিকে নাও, বলো। ক, পরা, অপ, সম, মি, অপ, অনু, মি, দূর, বি, সু, উত, অধি, পরি, অতি, উপ, অধি, অতি, আ, অতি। এইগুলো হচ্ছে সম। আর খাঁটি বাংলা, খাঁটি বাংলা তোমাদের ক্লাসে ছেলেদের সংখ্যা কম, তো কাজে দু একজন ছেলে আছে, তোমরা ভাগ পাচ্ছ না। হ্যাঁ, খাঁটি বাংলা দেখে আমাদের কি আছে? অ, অখা, অজ, অনা, আ, আর, আন, আ, ইতি, উন, পদ, উ, মি, মাতি, বি, হর, রাম, স, সা, সু, হা। আচ্ছা, দেখি আরেকটা। এগুলো তোমরা লিখে নিয়েছো, লিখে নিও, সাথে সাথে লিখে নিবে। কিন্তু আমরা কাজ দিব, কোনটাতে কাজ দিব বলতে পারছি না। বিদেশি উপসর্গ কা, ক, না, নি, তি, ব, বে, ভ, ব, কম, সে, আম, খাস, লা, বাদে, গ, হয়ে, কুল, সাপ, হ্যাঁ, আর হচ্ছে সাপ। যাও। আচ্ছা, ধন্যবাদ। তো সুন্দরভাবে করেছো। আমি করতে পারতাম, কিন্তু তোমাদের একটু দেখে নিলাম তোমরা কত সুন্দর করতে পারো। সুন্দর উচ্চারণ, সুন্দর কণ্ঠস্বর। সবাই শুনতে পেরেছো? পিছন থেকে সরিয়ে, পিছন থেকে সরেছ? তুমি ছোট ছেলে, তুমি ঠিক আছে। তোমাদেরকেও ডাকতাম। আমরা এই দেখো এখন এই যে উপসর্গগুলো, এই শব্দগুলো আমাদের কাছে কি শ্রুতি মধুর লাগে? কি এগুলো করা অপসমনি কোনো কি এগুলো শব্দ, কিন্তু এগুলো দ্বারা যখন এই যে গহনাটা এখন কেমন লাগে, হ্যাঁ এখন কেমন লাগে? সুন্দর লাগে। আর এটা যখন এটা এই রূপ হয় নাই, এই রূপ যখন দাঁড় করানো হয়নি, তখন কি এরকম ছিল? তখন একটা বিস্কুটের মতো, একটা পয়সার মতো, একটা কয়েনের মতো এটাকে আমরা গলাইতে ধরে রাখি। আমার এত বড় স্বর্ণ আছে, আমি কি একবার সোটা যে গলায় নিয়ে আসি? ওটা কিন্তু আমরা নিই না, তারপরে আমরা এইভাবে বানিয়ে নিয়ে আসি। তো আমাদের শব্দের এগুলো ঐতিহ্য, এই অঘা, অত, এগুলো কিন্তু শোনার চেয়ে খারাপ, কিন্তু এগুলোর গুরুত্ব অনেক। ব্যাকরণের পরিভাষায় এর গুরুত্ব অনেক, তারপরে শব্দ গঠনের গুরুত্ব অনেক। এগুলো ছাড়া আমরা শব্দের কোনো নতুনত্ব এনে দিতে পারি না। তো শব্দের কোনো চমৎকারিত্ব, শ্রুতি মধুর, এগুলো এনে দিতে পারি না। যেমন আমি বললাম যে স্বর্ণের টুকরো আমি গলায় বাঁধতে পারি না, স্বর্ণটাকে এই রূপ দিলে আমরা তখন সেটাকে ভালো মনে করি এবং গলায় দিয়ে আমরা আত্মীয় স্বজন, ছোট ভাই বলে দিয়ে দিতে যাই, অনুষ্ঠানে যাই, হ্যাঁ, বান্ধবীর অনুষ্ঠানে যাই, প্রিয় অনুষ্ঠানে যাই, আনন্দের সাথে। তো সেই রকম আমরা এগুলো দিয়ে কিন্তু কোনো কাজ করি না। কাজ করি কখন? যখন এগুলো দিয়ে যখন বলি উপহার, কেমন লাগে? তোমাকে আজকে একটা উপহার দিব, হ্যাঁ? আর যদি বলি তোমাকে আজকে উপহার, যেভাবে বলি না, একসাথে বলি, তাহলে আমাকে উপরটা হচ্ছে একটা একটা মূল জিনিস, আর তার সাথে আমরা একটা যুক্ত করে চমৎকার একটা জিনিস সেটাই আমরা সামনে উপস্থাপন করি, যেটা আমরা এই স্বর্ণের অলঙ্কার হারের মাধ্যমে আমরা বুঝতে পারছি। বুঝতে পারছো উপসর্গের গুরুত্ব, উপসর্গের প্রয়োজনীয়তা? আমরা মাত্র 7-এ পড়ছি, 7-এ মাত্র উপসর্গের আমাদের প্রাথমিক ক্লাসগুলো শুরু হচ্ছে। সেই উপসর্গ তোমাদেরকে এমনভাবে বুঝতে হবে, এটা ক্লাস 8-এও পড়তে হবে, 9-এও পড়তে হবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদেরকে সাধারণভাবে বাংলায় ব্যাকরণ এগুলো তোমাদের পড়তে হবে।
কাজে আপনি শেষ না, এটা নিয়ে আরো বিস্তারিত আমি 7, 8 করবো, 9 করবো। এখন তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিব, কাজ করার জন্য রেডি তো? তো আমার কাজটা একটু অন্যরকম কাজ, দেখতে সুন্দর অলংকারের মতোই, হ্যাঁ এরকম কাজ। আমার কালকে দরকার ছিল। আস্তে করে ওখানে আমাকে আমার কালকে দরকার ছিল। ওকে জানি করে উঠে গেছে। আচ্ছা এটা হাতে নাও, তারপরে আমি বলে দিচ্ছি কি কাজ করতে হবে। এখানে কি বলছে যে নিচের উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করো। বই বের করা যাবে না, বই বন্ধ। নিচের উপসর্গগুলো দিয়ে একটা শব্দ গঠন করো। যদি সমস্যা হয় তারপরে আমি সমস্যার সমাধান করার জন্য আর একটু বিষয় নিয়ে এসেছি। এটা দেখো, এই একটু সহযোগিতার জন্য আমি বলছি, তোমরা একটু এদিকে খেয়াল করো। এই যে এই শব্দগুলো দিয়ে, হ্যাঁ তোমাদের প্রত্যেকটা গ্রুপের সাথে যে উপসর্গ আছে সেই শব্দগুলোর সাথে এই উপসর্গ যুক্ত করে একটা শব্দ গঠন করো। পারবে না? বাদ থাকবে? দেখো তোমার শব্দের সাথে তোমার উপসর্গগুলোর সাথে কোন শব্দটিকে যুক্ত করতে হয় দেখা যাচ্ছে? আচ্ছা দেখে নাও। জুলাই কই? আচ্ছা একটা গ্রুপের আছে, তারা দেখো তোমার এর ভিতরে কোন শব্দটি ওর সাথে যুক্ত করে শব্দটা গঠন করতে হবে। কাজ হচ্ছে? এই পিছনে একটু সহযোগিতা করো। রাখো। আমি উপস্থাপনটা শুনবো। এক নম্বর গ্রুপটা ছিল প্রথমে, তারা আসো। তোমার গ্রুপে ওখানে যে শব্দগুলো আছে কোন শব্দটি ছিল সেই শব্দগুলো দিয়ে কোন শব্দটি বানিয়েছে একটু দেখো। তুমি আবার আসছো? আচ্ছা ঠিক আছে। নেক্সট আসো। ওকে দাও। এই তুমি যাও এবার। তোমার গ্রুপে ওটা ছিল? যাও যাতে রাখো। তোমার গ্রুপে এই ভিতরে কোনো শব্দ ছিল? না থাকলে তুমি নিচে লিখে দাও। একটা লেখো। এরপরে পিছনে এই পিছনে ওই পাশে সবাই ধর নীলমণি আসো। একা আরেকজন আসো, ওই পাশ থেকে তুমি আসো। এই গ্রুপে প্রত্যেকটা এই তৎসম উপসর্গের 20টা উপসর্গ, প্রত্যেকটা গ্রুপকে আমি 5টা করে
উপসর্গ লিখে দিয়েছি সেই 5টা উপসর্গে দিয়ে একটা করে শব্দ গঠন করার জন্য। একটু তোমরা ছোট মাত্র পড়ানো হয়েছে, 7-এ পড়ো, অত নাম বুঝতে পারো, তার জন্য আমি ক্লু দিয়েছি যে এখান থেকে বাছাই করে তোমাকে এই শব্দগুলো এখানে আনতে হবে। ওই চার্টে সবগুলো উপসর্গের উদাহরণের পরবর্তী শব্দ ওখানে আছে। যেমন এই যে আর সাথে যদি আমি মরণ যুক্ত করে তাকিয়ে দাও, আমরণ, একটা শব্দ হয়ে গেল না? আমি আমরণ থাকতে যাই, বইতে চাই না আমি সুন্দর ভুবনে, মারণের মাঝে আমি বাঁচাতে চাই। রবীন্দ্রনাথের এই প্রাণ কবিতায় আমরণ শব্দটি নিয়ে অনেক কথা আছে। তো এই শব্দ আমরা এই উপসর্গ দিয়েই আমরা গঠন করতে পারি সুন্দর সুন্দর শব্দ। উপসর্গ ছাড়া, উপসর্গ যদি না থাকতো আমাদের এই চমৎকার চমৎকার শব্দের আমরা গঠন জানতে পারতাম না। এরপরে একটা গ্রুপ এই কাজ করেছে, তারপরে তোমরা শুনি তুমি কি লিখেছো তোমরা? আর একটু জোরে, হ্যাঁ, কোনো উপসর্গ নাই যে উপসর্গ দিয়ে ব্যবহার করে আরো জোরে বলা যায়। আচ্ছা ঠিক আছে, মানে ওর অর্থ বলাটা শর্টটা ছোট তো হচ্ছে আর একটু জোরে বলার জন্য। জোরে বলার কোনো উপসর্গ আছে কি? অনুদেশ, অনুবাদ, অবহেলা, নির্ণয়, দূর দূরদেশ, বিবাদ। দেখো কত সুন্দর একটা অনু, সেটা আবার আমরা ব্যবহার করছি অনুবাদ। আমার বইটা, আমার ইংরেজি রচনাটা একটু অনুবাদ করে দাও না বন্ধু, বলি না ওটা এই অবহেলা করিস না আমাকে, তারপরে বলছে মান নির্ণয় করে দাও, তাই না? তারপরে দূর, হ্যাঁ, দূর দেশ, দূর দ্বীপবাসিনী কথা বলে, সে দূর দেশ অনেক দূরে। তারপরে বিতে বিবাদ, বিবাদ করিও না, বিষাদ খাওয়াইও না, তাই না? বিষাদ। এরপরে এদিকে কে আছে, কোন গ্রুপ আসলে তো তোমাদের দিকে কি ছিল? ওরা আবার একটা করে গ্রুপ আমি কাজও করেছি, দেখিয়েছি বোর্ডে, শোনাও দেখি তোমার। আমাদের পরিকল্পনা ছিল উপসর্গ দিয়ে হচ্ছে উপকূল, তারপরে হচ্ছে অভি দিয়ে হচ্ছে অভিনয় বা অভিলাষ, আর তারপর ছিল অতি দিয়ে উপসর্গ দিয়ে আমরা অতিক্রম, অপি দিয়ে আমরা শব্দ গঠন করছি অপি নিহিত, আর দিয়ে শব্দ গঠন করেছি আমরা আদেশ। এই সূত্রগুলো আমাদের। ধন্যবাদ, সুন্দর তোমরা কাজ করেছো। অল্প, আজকে মাত্র প্রথম ক্লাস, তাই অনেক বুঝেছো। আমি আশা করি এরপরে আমরা যখন আরো ক্লাস করবো, আরো 2-3টা ক্লাস পাবো, তখন আরো বেশি বুঝতে পারবে। আর উপসর্গ নিয়ে ভবিষ্যতে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর কোনো গ্রুপের ক্লাস ছিল? এবার আমরা একটু আজকে কি পড়লাম, কি শিখলাম তা নিয়ে একটু কথা বলবো, মৌখিক প্রশ্ন করবো। রেডি তো সবাই? আরেকজনের পিছনে আরেকজন লুকিয়ে থাকছো না তো? তাহলে সবাই রেডি। আমি বলবো সবাই এক স্বরে সমস্বরে বলবে না, হাত তুলবে, দেখি কয়জন বলতে পারবো। উপসর্গে এই শব্দগুলোকে পদের পরিভাষায় কোন পদ বলা হয়? কি বলা হয় দেখি হাত তোলো। হ্যাঁ, পিছনে কোন পদে এগুলো? পিছন থেকে সেলিমুল্লাহ, হ্যাঁ, অব্যয় পদে ঠিক বলেছে। একটু কম কম আসে, আবার দেখো না পিছনে কেমন বসে আছে, সুন্দর বলেছে, তাকে আমরা। তারপরে আমরা বললাম উপসর্গ কত প্রকার? কত প্রকার? সবাই বলেছে। এবারে একটা যে আমরা বের করেছি উপসর্গের সংজ্ঞা। এবার একটু বড় কথা, এই সংজ্ঞাটা কে বলতে পারবে বলো তো? এবার একটু হাত তোলো, সংজ্ঞাটা কে বলতে পারবে? সংজ্ঞা, হ্যাঁ, উপসর্গ কাকে বলে? পিছন থেকে বলো, হ্যাঁ তুমি বলো। হ্যাঁ,
যেসব অব্যয় শব্দ বা বিগত শব্দ বা নাম শব্দ পূর্বে এক বা একাধিক শব্দ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে এবং শব্দকে কখনো সংকুচিত করে পরিপ্রসারিত করে তাকে উপসর্গ বলে। খুব সুন্দর এবং আজকে অনেক সে উত্তর দিয়েছে, অনেক কাজ করেছে। ধন্যবাদ। মেয়েদের ভিতর থেকে আর পাবো বলো, তুমি এদিকে এসে বলো। আমি শেষ করে নিচ্ছি যে কি বলছে, তোমরা ওর সাথে সাথে বলবে এবং মনে মনে মুখস্থ করে ফেলবে। তো বাসায় যা মুখস্থ করার কোনো প্রয়োজন না হবে। যেসব শব্দ শব্দের পূর্বে বসে নতুন এবং অর্থবাচক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। বুঝেছ? বলে গেছে? আর তো কোনো সমস্যা নাই। উপসর্গের সঙ্গে আমাদের হয়ে গেল। এবার বসো, সবাইকেই ধন্যবাদ। আমার ক্লাসে সবাই মনোযোগ ছিলে, সবাই শুনতে পেরেছে, বুঝতে পেরেছে। যতটুকু পড়ালাম এইটুকু অন্তত আমরা এখন কাজ দিব। বাড়ির কাজ তো দিতে হবে। করে বাড়িতে যা বলবে বাড়ির কাজ নাই, আমি যেতে যাই, তা তো করা যাবে না। এবার বাড়ির কাজ, বাড়ির কাজটা দেখে নাও। আমি তোমাদের এটা ছিল ষষ্ঠ পিরিয়ড, তোমাদের সেকেন্ড পিরিয়ডে লোকাল 21-এ পড়ালাম না? সেকেন্ড পিরিয়ডে লোকাল 21-এ এসেছিলাম। এই সেকেন্ড পিরিয়ডে লোকাল 21-এ বলছি তোমার পঠিত লোকাল 21-এ গল্প হতে তৎসম শব্দ, তৎসম উপশব্দ যত শব্দগুলো বাছাই করে উপসর্গগুলো চিহ্নিত করো। বুঝতে পারছো? পারবে তো? মানে লোকাল 21-টা পড়বে, পড়তে পড়তে যে শব্দগুলো দেখবে, যে শব্দগুলো এই তৎসম শব্দ তৎসম উপসর্গ দিয়ে তৈরি হয়েছে, যে শব্দগুলো তৎসম উপসর্গ দিয়ে তৈরি হয়েছে সেগুলো একটু বাছাই করে উপসর্গটা আলাদা করবে। বাড়ির কাজটাকে বোঝা গেল? কঠিন লাগছে কিন্তু পড়তে হবে, সহজ। আমি তো তোমাদেরকে শিখিয়ে দিলাম যে এগুলো 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 থাকলেই তৎসম উপসর্গ হয়। প্রয়োগ করা, অপশব্দনীয় এগুলো থাকলেই, সামনে থাকলেই মনে করবে যে সেটা, সেই শব্দগুলো বাছাই করে তারপরে উপসর্গটা আলাদা করে পারবে না? ওকে, আমরা আগামীকাল আমরা এটা দেখবো। এই বাড়ির কাজটা তোমাদেরকে তুলে নিব। এবার আর কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করো। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে ঘন্টা পড়ে যাবে। ঘন্টা পড়লে আমাকে আবার ক্লাস 8-এর অন্য ক্লাস নিতে হবে। বলো সেকেন্ড, আবার এই যে অষ্টম পিরিয়ড আছে সেখানে আমি ব্যাকরণ ক্লাস। তাহলে প্রশ্ন নাই? বলো। এগুলো আমরা পরে আরো ক্লাস নিব, আরো ক্লাস নিব, আরো ক্লাস নিব। বসো, বেশি ছোট মানুষ তো বুদ্ধি বেশি না, সে বলছে যে কিছু কিছু মিল আছে, খাঁটি বাংলার ভিতরে আছে, তৎসমের ভিতরে আছে। এটা আমরা শান্তি না বলো, বললাম না আমার আজকে প্রথমে সেগুলো আরো বলা হবে। তো ঠিক আছে, সময় শেষ। একটু বেশি কথা বলতে হবে তো আমাকেও, আর একটু সময়টা নাই, একটু বেশি সময় নেই, আমি পার্থক্যটা বলে দেবো। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। অলংকার, আমাকে অলংকার দিয়ে সাহায্য করেছে কে? আসো। হ্যাঁ, কাটলে শুরু করতে পারবো না। 14 মিনিটে 20 মিনিট যতটুকু কাটটা দিয়ে বলেন আমার তো ক্লাস শেষ। আমি কি বসে আছেন আমার ক্লাস করার জন্য? আমাদের কথাগুলো
পাশ থেকে রচনা লিখেছে ভালো কোনটা মন্দ কোনটা, ব্যাকরণের ক্লাস, ব্যাকরণের ক্লাস ছিলাম, ব্যাকরণের ক্লাস অকারণে একটু কষ্ট আছে। আমি যে ভাবগুলো বলেছি যে উদাহরণ থেকে আমরা আসবো, উদাহরণ থেকে সূত্র, সূত্র কোনটা উপসর্গ, শুধু গণিতের সূত্র না, a স্কয়ার প্লাস y z প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এটা উপসর্গের সূত্র। উদাহরণ দিয়ে দিয়ে আমরা বের করব, উদাহরণ দিয়ে বের করলে সুবিধা হয়। বুঝলাম না সংজ্ঞাটা, বুঝলাম না উদাহরণটা, আগে যদি উদাহরণ দিই তাহলে সুবিধা হয়। আর মোটামুটি সব ক্লাসের উপকরণ লাগে, সব ক্লাসের উপকরণ লাগে। উপসর্গ একটা শিরোনাম ঘোষণার জন্য একটা হার, আমাকে হার দেখিয়ে হার বোর্ডে অঙ্কন করে আমি হারটা নিয়ে এসেছি এবং হার থেকে দুই চারটা উপসর্গ দিয়ে উপসর্গ শিরোনামটা ঘোষণা করেছি। তারপরে কি করলাম, সংজ্ঞা বের করলাম, তোমাদের বোর্ডে নিয়ে আসলাম, বোর্ডের কাজ। আর কিছু একটা উপকরণের চার্ট ছিল, উপসর্গের চার্ট ছিল। তারপরে করপত্র যেটা আছে, করপত্র পোস্টার পেপার, এই সাইজের করপত্র কাজ দিলাম দলগত কাজের জন্য। মাঝখানে আমাদের অংশগ্রহণ অনেক হয়েছে। আমার ক্লাসে, আমার এই ক্লাসে কতজন বোর্ডে এসেছো, কতজন ক্লাস করেছো, হাতগুলো তো। এই যে আমার কথাটা শোনো, আমার এই ক্লাসে কতজন বোর্ডে এসেছো, কতজন ক্লাস করেছো, আসলে আসলে এই হাতগুলো ওই পিছন থেকে, পিছন থেকে আরো হাতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন, অর্থাৎ আমার 30 35 40 জন ছাত্র থাকে, মিনিমাম 50% ছেলেমেয়েদের অংশগ্রহণ থাকে। কিছু একটা অংশগ্রহণ কোর্টে আসুক, একটা কিছু বলুন, একটা কিছু সামনে আসুক, এটা একটু অংশগ্রহণ কিছুটা করিয়েছি। বোর্ডে আমি যতটুকু করিয়েছি, বোর্ডটা আমি তো ব্যবহার করি নাই, তোমরাই তো ব্যবহার করেছো বেশি। আমি শুধু শিরোনামটা লিখে দিয়ে শেষ, মডারেটরের কাজ। তো বোর্ডের কাজ এখানেও তোমাদের বোর্ডের কাজ করিয়েছি, ব্যাকরণের বিভিন্ন কিছু বের করার জন্য। আরও ব্যাকরণের আরও পদ্ধতি আছে। তুমি ব্যক্তিগতভাবে পাঠ পরিকল্পনার অন্যতম, ক্লাস নেওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। ক্লাসটিকে ভালো করার জন্য তোমার আরও ব্যক্তিগত আরও পদ্ধতি আছে, কৌশল আছে। সেই সমস্ত কৌশল দিয়ে তুমি তোমার ক্লাসটাকে আরও সুন্দর করতে পারবে। আমি একাই যেটা বলছি সেটাই না, সবার ব্যক্তিগত বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাতন্ত্র্য। পাঠ পরিকল্পনার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। ভাবগুলো ঠিক থাকবে, প্রস্তুতি উপস্থাপন মূল্যায়ন, ভাবগুলো ঠিক থাকবে। আমার প্রস্তুতি উপস্থাপন মূল্যায়ন করেছি, মূল্যায়ন বাড়ির কাজ দিয়েছি, মূল্যায়ন মৌখিক প্রশ্ন করেছি, সেটা মূল্যায়ন। এইগুলো ভাবগুলো আমাদেরকে অবশ্যই থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে তোমার ক্লাসের আরও অন্য কিছু, আরও উপকরণ, আরও কিছু নিয়ে আসতে পারো, ভালো হলেই ভালো। তো ধন্যবাদ, আমরা শুনি। আর এখানে আরেকটু বলি, কালকে তোমাদের সবার ক্লাস শুরু হবে। এই যে এখানে রোলটা লিখেছি, এই রোলটা হলো তোমার পরিস্থিতি মান থাকবে। শুধু এখানে রোল লাগবে 23 20 15, সেই রোলটা এখানে লিখবে। আর এখানে কিন্তু এই পদগুলো থাকবে, এটা তো থাকতে পারে, তুমি শব্দ বাংলা যুক্ত তালিকা এটা করবে। আর এর ভিতরে বিড় করে কথা বলে যাবে, কেমন অবস্থা। অনলাইনে জুমের মাধ্যমে এই হিপি ক্লাসটা আমাদের 2 বছর চলেছিল। তারপর গত বছর সপ্তাহে একদিন আমরা অফলাইনে গিয়েছি, বাকি 5 দিন আমরা অনলাইনে গিয়েছি। কিন্তু অফলাইন শোনা যাচ্ছে না, অফলাইনের অনেক সুবিধা আছে, অফলাইনে আমাদের জন্য ভালো। অনলাইনে আমাদের অনেক সমস্যা, অনলাইনে অনেক চাকরিও করা যায়, অনেক রকম সমস্যা, কিভাবে স্টেজে আসতে হবে, কিভাবে আমাদের ক্লাসটা নিতে হবে, এই ধরনের আমরা
সুন্দরভাবে আমরা আবার শুরু করতে পেরেছি। তো সুলতান স্যার স্যার সম্পর্কে বলার তেমন কিছুই নাই, কারণ নিঃসন্দেহে তিনি খুব ভালো ক্লাস নেন, বরাবরের মধ্যে তিনি খুব ভালো ক্লাস নেন। স্যারের class আগেরটা pause দিয়ে নতুনটা নতুন করে ভালো দাও। লেগেছে। আগেরটা ক্লোজ করছো ওইটাই আকর্ষণটা করেছে কিভাবে, একটি গলার হার নিয়ে এসেছে, তো বোর্ডে এঁকেছে, তারপর তিনি একটা হার এনেছেন কি সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেভাবে আমাদের ক্লাসটা মানে যেভাবে শুরু করতে হয়, যে আমরা কিভাবে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, মনোযোগ আকর্ষণ করতে পারি। আমরা ক্লাসে শুরুতে ঢুকিয়ে যদি পড়ালেখা শুরু করে দিই, তাহলে কি শিক্ষার্থীরা মনোযোগ দিবে না, তাহলে আমাদের উপস্থাপনটা অন্যরকম ভাবে হতে হবে। আর এই যে উপসর্গ সম্পর্কে তিনি পাঠদানের আগে এটাই বলছিলাম, যে উদাহরণ দিয়ে যেভাবে শুরু করেছে, আর আপনারা নিজেরাই বলে দিয়েছেন যে আজকে উপসর্গের উপরে ক্লাস হবে। আর আরেকটা বিষয় স্যারের একটু, যে প্রশ্ন পড়ার সময় যেমন উপসর্গ কয় প্রকার, 3 প্রকার। তো যখন স্যার প্রশ্ন করলেন তখন আমাদের উচিত ছিল বোর্ডটা মুছে তারপর প্রশ্ন করা, মানে এটা করলে মানে ভালো হয়, স্টুডেন্টদের লিখে রেখে না বা মুখস্থ করে বা কীভাবে আত্মস্থ করলো এভাবে ওরা বলতে পারে। আর তেমন কোনো ভুল আমি স্যারের মধ্যে পাইনি, আমার স্যারের ক্লাস ভালো লেগেছে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যখন শিক্ষক ক্লাস নেবে, ক্লাস ক্যাপ্টেন যে থাকবে তাদের অবশ্যই কী করতে হবে, টিচারকে সাহায্য করতে হবে, শিক্ষককে সাহায্য করতে হবে। তার থেকে পোস্টার করে যেতে পারে, সাইনপেন করে যেতে পারে, হ্যাঁ, অথবা এখানে পোস্টারটা লাগাবে, ধরতে হবে। তখন কী করতে হবে, ক্লাস ক্যাপ্টেনকে এগিয়ে আসতে হবে, অথবা যে সামনে থাকবে তাকে এই সহযোগিতা কিন্তু করতে হবে। ধন্যবাদ সবাইকে, আমি যেহেতু পেয়েছি আমি বললাম। এই যে দশে 9 দিয়ে দিলাম। নাম্বার দিচ্ছে 9 দিয়েছি। কিসের জন্য দিলেন? আপার বলার জন্য না লোকাল স্যারের জন্য? হাততালি কম হয়ে গেছে, স্যারের জন্য হয়তো আমাদের উদ্দেশ্যে ওই জন্য একটা দেয়। আচ্ছা, শোনেন, সুলতান স্যারকে আসলে অনেক অনেক স্যার 10 দিছে কেন? আমি তো মনে হচ্ছে ওনাকে হাজারে হাজার দেয় নাম্বার, 10 তো অনেক কম হয়ে গেছে। বলে যে হাজারে 10,000 দিন। হ্যাঁ, এটাও নেই। আচ্ছা, দেখেন, হাজারে 10,000 দিন। ম্যানেজমেন্ট এই যে স্যার যে একটা ক্লাস নিলেন, তার পূর্ব উপস্থিতি কিন্তু অনেক ছিল। যেমন তাকে দিয়ে আগে একটা হার কিভাবে আঁকবে সেটা সে আগে রেডি করে রেখেছে। আরেকটা স্টুডেন্টের কাছ থেকে, সে নিজের ছেলে মানুষ, তার নিজের হার নাই, আরেকজন স্টুডেন্টের কাছ থেকে হার আনছে। এই যে পূর্ব উপস্থিতি, এগুলো মাথায় রাখতে হবে। হঠাৎ করে ক্লাসে ঢুকলেন আর একটা ভালো ক্লাস করবেন এরকম আশা করা যাবে না। ক্লাস করার আগে আপনার মাথায় রাখতে হবে যে আমি কতটা সুন্দরভাবে ক্লাসটা উপস্থাপন করব এবং তাতে আমার কি কি প্রয়োজন হবে। এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা ক্লাস নিতে পারবেন। ঠিক আছে, সেটা আপনি উদাহরণটা দেখলেন যে সবাইকে নিয়ে কি সুন্দর শিক্ষক এবং আপনাদেরকে বেশি মনোযোগী রাখা হয়েছে এবং বেশি আন্তরিক, এবং আপনারা খুবই তৎপর ছিলেন, সবাই তৎপর ছিলেন। একটা ব্যাকরণ ক্লাস যে কতটা প্রাণবন্ত হতে পারে সেটা সুলতান স্যার দেখিয়ে দিয়েছেন। আমরা সাধারণত বলি বাংলায় তো উপকরণ ব্যবহার করা যায় না, কিন্তু উনি বাস্তব উপকরণ ব্যবহার করেছেন, চার্ট ব্যবহার করেছেন, বোর্ড ব্যবহার করে বোর্ডে এগিয়ে দেখিয়ে দিয়েছেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমি প্রথম থেকে যে জিনিসগুলো বলতে চাই, যে স্যার হাসি খুশি ছিলেন, স্যার প্রাণবন্ত ছিলেন, স্যারের কণ্ঠস্বর শ্রেণীবদ্ধ ছিল, পোশাক শিক্ষক সুলভ ছিল। ঠিক আছে, এরপর আমরা ধাপ, স্যারের যে পাঠ ঘোষণা সুন্দর হয়েছে, একটি বাস্তব উপকরণ দেখিয়ে যিনি পাঠ ঘোষণা করেছেন, এটা তার ভালো হয়েছে। তারপরে ব্যাকরণের 3টা ধাপ, মানে ব্যাকরণ পাঠদানের ক্ষেত্রে 3টা ধাপ আছে। একটা হচ্ছে ক ধাপ, খ ধাপ এবং গ ধাপ। ক সোপান, গ সোপান, গ সোপান। প্রথম সোপানে থাকবে সংজ্ঞা, দ্বিতীয় সোপানে থাকবে উপস্থাপন মানে শ্রেণী বিভাগ, আর তৃতীয় সোপানে থাকবে ওই শ্রেণী বিভাগ থেকে যে কোনো একটা নিয়ে, যেটা স্যার করেছেন। প্রথম সোপানে সংজ্ঞা করেছেন, দ্বিতীয় সোপানে শ্রেণী বিভাগ এবং তৃতীয় সোপানে সে প্রথম ইটা নিয়ে, প্রথম উপসর্গটা নিয়ে তিনি কি করেছেন, উপস্থাপন করেছেন। ঠিক আছে, এগুলো স্যারের সব ঠিক ছিল। তবে স্যারের যেহেতু স্যার একজন খুব দক্ষ শিক্ষক এবং আপনারাও বড়, এই কারণে ক্লাসটা ভালো হয়েছে। কিন্তু একজন ন্যাচারাল
শিক্ষককে কি করতে হবে, ব্যাকরণ ক্লাসে আরেকটু ধীরে কথা বলতে হবে যেন শিক্ষার্থীরা সেটা বুঝতে পারে। স্যারের কথার স্পিডটা একটু দ্রুত হয়ে গেছে, কিন্তু ব্যাকরণ ক্লাসে এরকম দ্রুত ক্লাস নিলে শিক্ষার্থীরা বুঝতে পারবে না। তাদের বোঝার জন্য কি করতে হবে, আর একটু ধীরে আগাতে হবে। আর একটু স্যার যেমন 9:10-এ শুরু করছেন, 9:45-এ শেষ করছেন, আধা ঘন্টার মধ্যে আপনারা সময় পাবেন 40 মিনিট। তাহলে স্যার যেভাবে দ্রুত কথা বলেছেন এইভাবে না বলে আমরা আর একটু ধীরে যদি আগাই ধীরে, তাহলে শিক্ষার্থীদের জন্য সেটা বোঝা সহজ হবে। সে হৃদয়ঙ্গম করতে হবে, শিক্ষাটাকে হৃদয়ঙ্গম করাতে হবে। শুধু মাথায় থাকলে সেটা আমরা ভুলে যাই, মস্তিষ্ক নির্ভর যে শিক্ষা সেটা আমরা ভুলে যাই, কিন্তু হৃদয় নির্ভর যে শিক্ষা সেটা আমরা মনে রাখি। যেমন স্যারের আজকের এই ক্লাসটা আপনারা মনে রাখবেন অনেকদিন, কারণ একটা ভালো সুন্দর একটা ক্লাস দেখেছেন, তাই না? কিন্তু নর্মাল হাবিজাবি ক্লাস হলে কিন্তু আপনাদের মনে থাকতো না। তো এরকম মনে গেঁথে যায় এরকম জিনিস আমাদের উপস্থাপন করতে হবে, ঠিক আছে? তারপরে স্যার উপকরণ ব্যবহার করেছেন, সুন্দর টেকনিক অবলম্বন করেছেন, যে প্রথমে একটা সংজ্ঞা দিয়েছেন, তারপরে আবার ওটাকে খুলেছেন। এবার এখানে কিন্তু একটা আবিষ্কার ভাব যেটার মধ্যে লুকিয়ে ছিল ওটা স্যার ওপেন করে দিয়েছেন। তবে স্যারের উপকরণ ব্যবহারের ক্ষেত্রে যেটা করা দরকার ছিল, যেমন সংজ্ঞাটা উনি দেখানোর পরে আপনাদেরকে লিখতে দিয়েছে, ওখানে সংজ্ঞাটা কি করতে হবে, উপকরণটা হয় ঢেকে রাখতে হবে, নাহলে সরিয়ে রাখতে হবে, তারপর আপনাদেরকে লিখতে দিতে হবে, নাহলে শিক্ষার্থীরা ওটা দেখে দেখে লিখবে, ঠিক আছে? উপকরণ ব্যবহার করে ওটা নামিয়ে রাখতে হবে। একটা ধাপ শেষ করার পর আবার যখন আমরা শ্রেণী বিভাগ করাবো তখন আবার ওটাকে দেখাবো, ঠিক আছে? প্রথম সংজ্ঞাটা দেখানোর পর ওটা নামিয়ে রাখবো, আবার যখন দ্বিতীয়টা আমরা শ্রেণী বিভাগ দেখাবো তখন আবার ওটা উপস্থাপন করবো। তাহলে আমরা দুইটা জিনিস এখানে সংশোধন করলাম, একটা হচ্ছে আমাদের কথা বলার দ্রুততা একটু কমাতে হবে, আর উপকরণ ব্যবহার করার পর এটা কি করতে হবে, সরিয়ে রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা বারবার দিকে তাকাবে, তাতে তাদের কি হবে, মনোযোগ নষ্ট হবে। এছাড়া স্যারের সবগুলো মোটামুটি ভালো হয়েছে। আরেকটা জিনিস সেটা হলো বাড়ির কাজটা স্যার লিখে দেন নাই, কিন্তু বাড়ির কাজটা মাস্ট লিখে দিতে হবে। কেন? কারণ বাড়ির কাজ যদি লেখা না থাকে তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারবে না। এখানে স্যার বলেছেন যে উপকরণে ছিল, কিন্তু বোর্ডে লেখা আপনাদের অবশ্যই লিখতে হবে। উপকরণে থাকলেও কি করতে হবে, বোর্ডে লিখতে হবে। তা না হলে আমরাই আবার বলবো যে বাড়ির কাজ বোর্ডে লিখে দেন, বাড়ির কাজ বোর্ডে লিখে দেন, সুলতানদার লিখে দেন, আমিও লিখে দেবো না, তাইলে হবে না। আপনাদের অবশ্যই বাড়ির কাজ কি করতে হবে, বোর্ডে লিখতে হবে। কারণ মুখের কথা কিন্তু বোঝা যায় না, যখন ওরা দেখবে তাহলে দেখা শোনা বলা সবগুলো যখন হবে তখন বাড়ির কাজটা ঠিক মতো বুঝতে পারবে। বাড়ির কাজ যদি না বুঝে তাহলে কিন্তু ওরা উল্টাপাল্টা লিখে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আবার আপনি কি রাবেয়া শিক্ষা আমাকে চেনেন? কেমন আমারও কিন্তু ম্যাডাম, আমিও বিএড করেছি, তখন উনি ছিলেন পার্টিতে এত থাকা করতো, আপনাদেরও করতো। তাদের প্রথমে যদি না বোঝেন দেখবেন যে কাটা রক্তপাতহীন কাটা। আমি পরপর প্রায় 3-4-5 বছর ডেমনস্ট্রেশন ক্লাস করতাম সন্ধি। উনি আমাকে বললেন যে সন্ধি আর নিয়ে মেলা সন্ধি করে দিয়েছে, এবার একটু অন্য কিছু ক্লাস নেন। উনি যেহেতু আমাকে বলেছেন, উনি আমার ম্যাডাম, উনি আমাকে যেহেতু কথা বলেছেন, ভয় পাইয়ে দিলে তো হবে না। ওনার নির্দেশটাকে আমি অমান্য করতে পারি নাই। আমি নতুন ক্লাস নিয়েছি, এই উপসর্গের ক্লাসটা আমার আজকেই ট্রায়াল, আজকেই প্রথম। এতদিন কালকে আমার উন্মুক্ত একটা ক্লাস আছে, আমি এটাই ডেমনস্ট্রেশন দিব। আমি ভাবছিলাম ওদের দিয়ে আপনাদেরকে দিব, তা তো আগে করে দেব। এই ক্লাসটা বলবো যে আমি উপকরণ জোগাড় করেছি, লিখেছি, এটা করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস এটা আবার প্রথম, এর কোনো ট্রায়ালও হয়নি, বুঝা গেল? আর ওই যে শিক্ষক সুলভ যেটা বলছি, আমার পিছনে অনার্স ছেলেমেয়েরা আছে, শিক্ষক সুলভ যেটা বলছি, অন্যদিন যেভাবে আসে, গতকাল আমি টি শার্ট পরে এসেছিলাম, আজকে বড় তাও ভাবলাম যে টি শার্ট পরে যাই, তো না বললাম যে একটু শার্ট পরে এসেছি। ঠিক আছে না? ঠিক আছে তো? সুন্দর লাগতেছে স্যার। স্যার সুযোগ পেয়ে খালি নিজের ফোনই পিটাচ্ছেন।
আরেকটা কথা আমি বলতে চাইছিলাম, স্যার আমাকে বলতে দেয় না। স্যারে দেখে আগেকার পণ্ডিত স্যাররা এরকম তাদের ওই কথাগুলো মনে শুনতে স্যার বারবার এসে আগেকার পণ্ডিত স্যারের যে এরকম করতাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখনো কিন্তু সকাল পুরোয়নি, এখনো সকাল, শুভ সকাল। আর সবাইকে দেখে স্যার কিন্তু পড়ানোর মাঝখানে কমেন্ট করেছেন আপনাদেরকে, এই কি বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো উত্তর দিয়েছে। এই কথা শোনার পরে আমার মনে হচ্ছে সব বাচ্চা। হ্যাঁ, তো হচ্ছে আমার কাছে সবাইকেই বাচ্চা মনে হচ্ছে। আর হচ্ছে বেশ আগ্রহী, উৎসাহী এবং উৎফুল্ল। আর কি বলবো, এনার্জেটিক তো অবশ্যই। তার আগে বলবো আমাদের ইয়াং এনার্জেটিক স্যার অনেক সুন্দর ক্লাস দিয়েছেন, প্রাণবন্ত। আপনাদেরও এরকম ক্লাস নিতে হবে। ক্লাসটাকে হচ্ছে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। ক্লাসকে ঝিমানো যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস, সময়ের মধ্যে আমার মনে হয় 35 মিনিটের ক্লাস ছিল। হ্যাঁ, মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটি শেষ হয়েছে। খুব সুন্দর ক্লাস নিয়েছেন স্যার, আমাদের সোনার হার দেখিয়ে শুরু করেছেন। আমরা মেয়েরা ভালোবাসি, সোনা আমরা সবাই ভালোবাসি। আমরা উদাহরণ দিই, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার দেশ, সোনার বাংলা, সোনার সব কিছু। আমারও দেখে একটু লোভ হয়েছিল, মনে হয়েছিল আমি খুব করে নিয়ে যাই। খুবই সুন্দর হাট দেখিয়েছে। আচ্ছা, যাই হোক, বোর্ডের ব্যবহার করেছেন, বাস্তব উপকরণ দেখিয়েছেন। পোস্টারে সংজ্ঞা, শ্রেণী বিভাগ এগুলো দেখিয়েছেন, উদাহরণ দিয়েছেন 3 প্রকার কি বলে উপসর্গে, বাংলা, সংস্কৃত আর বিদেশি উপসর্গ। স্যার অনেক ভালো করে মানে বুঝিয়েছেন। স্যারের কণ্ঠস্বর কিন্তু খুবই স্ট্রং, সুদৃঢ়। কিন্তু অনেকের আপনাদের কণ্ঠস্বর ছিল নির্জীব, মনে হয়েছে কে আসেনি, কার কণ্ঠস্বর শোনাই যায়নি কারো। এখানে যারা বলেছিলেন কণ্ঠস্বর কিন্তু বাংলা টিচারের কণ্ঠস্বর অনেক বেশি দৃঢ় হতে হবে, উঁচু হতে হবে। শুধু উঁচু না, প্রয়োজন মাফিক আমাদের কণ্ঠস্বরের ওঠা নামা, হ্যাঁ, এগুলো করতে হবে, যাতে করে বাংলা ভাষা অনেক মধুর ভাষা, অনেক সুন্দর ভাষা। আমাদের কানে যখনই সুন্দর করে কেউ কথা বলে, সেটাই আমাদের আপনারা অনেক কিছু বলেছেন, সব বলে ফেলেছেন। বিশেষ করে হচ্ছে আমাদের ফারহানা তানজিম আপা, শরীফা আপা, আর হলেন সাদেমের জানা আপা, সব বলে দিয়েছেন। আমি কিছুই বলবো না। স্যার যেটা করেছেন, আমি শুধু পদ্ধতি নিয়ে একটু কথা বলবো, 3টা বাক্য বলবো। পদ্ধতি হয়েছে ব্যাকরণের যে পদ্ধতি, আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি। স্যার আরোহী পদ্ধতি ব্যবহার করেছেন, অবরোহী পদ্ধতিও ব্যবহার করেছেন। মানে হচ্ছে সংজ্ঞা দিয়ে শুরু করেছেন, উদাহরণ দিয়ে শুরু করেছেন, আর উপহার, উপহাস, আহার, বিহার, প্রহার, অনেক কিছু বলেছেন। আচ্ছা, এখন এই যে উদাহরণ দিয়ে শুরু করেছেন, তারপরে সংজ্ঞায় গেছে। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। শিক্ষার্থীদের বোর্ডে রেখেছে, 7ম শ্রেণীর শিক্ষার্থীদের। আমার মনে হয় শ্রেণীর কাজ শিক্ষার্থীদের একটু খাতায় লিখতে দিলে ক্লাসটি আরো বেশি এফেক্টিভ হতো। আর যেহেতু আমাদের পিছনের শিক্ষার্থীদের একটু বেশি দলগত কাজ স্যার দিয়েছেন প্রতীকীভাবে, পিছনে
ওখানে গিয়ে কিন্তু আপনাদেরকে মনিটরিং করতে হবে শিক্ষার্থীরা ঠিক মতো করছে কিনা এবং ভুল হচ্ছে কিনা বা প্রয়োজন হলে সাহায্য করতে হবে। দুই হলো সব কিছুই ভালো, বিষয়ে আরেকটু গভীরে যাওয়া যেত কি আমার কাছে মনে হয়েছিল, আরেকটু গভীরে গেলে ক্লাসটি আরো ফলপ্রসূ হতো। আরেকটি বিষয় হচ্ছে এখানে বোর্ডে পোস্টার টানানো ছিল ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আপনারা করবেন না। এটা বোর্ডে পোস্টারের সংজ্ঞা শ্রেণীবিভাগ দেখানোর পরে এটা নামিয়ে ফেলতে হবে, তারপরে আমরা বোর্ডে কাজ করি বা শ্রেণীর কাজ দেই বা দলগত কাজ দেই বা জোড়ায় কাজ দিই। সেগুলো আমরা করলে ক্লাসে আরো বেশি হচ্ছে সক্রিয় হয়ে। আর আরেকটা হচ্ছে সোনার হার ছাড়াও আপনাকে শেষ কথা, সোনার হার ছাড়াও আমরা মাল্টিমিডিয়ার সাহায্যে আরো অনেক সুন্দর সুন্দর ছবি দেখিয়ে আরো শুরু করতে পারতাম ক্লাস শুরুতে বা মাঝখানে, তাহলে ক্লাস হ্যাঁ এইটাই ছিল আমার ক্লাস। আর কোনো কথা নেই, অনেক সুন্দর ক্লাস নিয়েছেন স্যার, তার জন্য আমি অভিনন্দন।